সোসাইটি অফ দ্য স্নো এটি 1972 সালে একটি সত্যি ঘটনা, যেখানে একটি প্লেন যার নম্বর 571 সেটি একটি রাগবি টিমকে দক্ষিণ আমেরিকা থেকে চিলির সেন্টিয়াগোর দিকে নিয়ে যাচ্ছিল। এই প্লেনে 45 জন যাত্রী ছিল। যখন প্লেনটি বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা অ্যান্ডিজের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখনই তাদের প্লেনটি একটি তুষার ঝড়ের মধ্যে পড়ে যায়। পাইলট নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, আর যার ফলে তাদের প্লেনটি একটা বিশাল পাহাড়ে গিয়ে ধাক্কা খায়। প্লেনটি দুই টুকরো হয়ে যায়। সামনের অংশটি, যেটাতে যাত্রীরা ছিল, সেটি বরফের উপর ঘষড়াতে অনেক দূর চলে যায়। অনেক যাত্রী মারা যায় এবং যারা বেঁচে ছিল তারা খুব কষ্ট করে নিজেকে সামলায়। তারা প্লেনের পাইলটের কাছে যায়, কিন্তু ততক্ষণে তারও মৃত্যু হয়েছে। এখন এখানে যারা বেঁচে আছে তারা একে অপরকে সাহায্য করতে থাকে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরো কমতে শুরু করে। ঠান্ডা এতটাই বেশি ছিল যে তারা সহ্য করতে পারছিল না। প্লেনের যে অংশটি খোলা ছিল সেখান থেকে বরফের শীতল হাওয়া ভেতরে আসছিল। কিছু লোক খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ তাদের মনে হচ্ছিল তারা আর হয়তো বাঁচবে না। বাকিরা তাদেরকে বোঝাতে থাকে তারা প্লেনের ওই খোলা অংশটি মালপত্র ও মৃতদেহ দিয়ে বন্ধ করে দেয়, যাতে ঠান্ডা হাওয়া ভেতরে না আসে। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, তারা দেখতে পায় ঝড় থেমে গেছে, কিন্তু ততক্ষণে আরো কিছু মানুষ মারা গেছে। তারা সবাই বাইরে আসে। বাইরে এখন এতটাও ঠান্ডা নেই, কারণ রোদ বেরিয়েছে, কিন্তু তাদের এখান থেকে দ্রুত বেরোতে হবে, কারণ এই জায়গায় তারা আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। এখন তাদের কাছে যা খাবার ছিল তারা সবকিছু এক জায়গায় জড়ো করতে থাকে, যাতে সবাইকে অল্প অল্প করে খাবার দেওয়া হয়। তারা সবাই জানে যে সরকার নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়ে গেছে, তারা খুব দ্রুতই তাদেরকে নিতে আসবে, তাই সবাই সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। পাশাপাশি যে জায়গায় তাদের প্লেনটি ক্র্যাশ হয়ে গিয়েছিল সেটি একটি উপত্যকা, চারিদিকে পাহাড় থাকায় এখান থেকে বেরোনো এত সহজ নয়। তখনই তারা আকাশের দিকে একটি প্লেন দেখতে পায় এবং খুব খুশিও হয়, কারণ এই প্লেনটি তাদের খুঁজতে এসেছে। কিন্তু তারা যে জায়গা আছে সেই জায়গা থেকে প্লেনটি অনেক দূরে। এত দূর থেকে প্লেনটি তাদের দেখতে পায়নি। তারা সবাই চিৎকার করলেও প্লেনটি তাদের চোখের সামনে দিয়েই চলে যায়। এখন তাদের কোনোভাবে এখানে টিকে থাকতে হবে যতক্ষণ না কোনো সাহায্য আসছে। এইভাবেই 3 দিন কেটে যায়। এরপর নন্দ নামে একজন ছেলের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই সে তার বোনের কাছে যায়, যার অবস্থা খুব খারাপ ছিল। বোনের কাছ থেকে সে জানতে পারে যে তার বাবা মা মারা গেছে, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। এখানে পান করার জন্য জলের দরকার ছিল, তাই তারা বরফকে গলিয়ে জল তৈরি করতে থাকে। পাশাপাশি তারা বরফের উপর এক্স চিহ্নটি তৈরি করে, যাতে ওপর থেকে কোনো প্লেন গেলে এক্স চিহ্নটি দেখে তাদের বুঝতে পারে। পরের দিন আরেকটি প্লেন তাদের খোঁজে আসে, কিন্তু সেটিও অনেক দূরে ছিল। তারা তাদের ব্যাগ দিয়ে তৈরি সেই এক্স চিহ্নটি নিয়ে অনেক আশাবাদী ছিল। সাথে তাদের কাছে থাকা আয়না দিয়ে তারা সূর্যের আলোকে প্রতিফলিত করার চেষ্টা করে, যাতে পাইলট বুঝতে পারে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। প্লেনটি আবারও চলে যায়। তখন তারা বুঝতে পারে যে সরকারের কাছে তাদের সঠিক লোকেশন নেই। এরপর তারা ঠিক করে যে প্লেনের বাকি অংশটা পাহাড়ের ধাক্কা খেয়ে আলাদা হয়ে গিয়েছিল সেটির কাছে পৌঁছবে, কারণ ওই অংশে ব্যাটারি আছে। যদি তারা ব্যাটারি আনতে পারে তবে প্লেনের রেডিয়েটরের মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতে পারে। তাদের মধ্যে কয়েকজন ওপরের দিকে যায় ব্যাটারি আনার জন্য। কিছুটা যাওয়ার পর তারা বুঝতে পারে যে তাদের প্লেনটি অনেক গভীর খাদে আছে, যার ফলে উদ্ধারকারী দল তাদের দেখতে পাচ্ছে না। উপরে যাওয়ার সময় বরফ ধসে পড়তে শুরু করলে তাদের ফিরে আসতে হয়। এইভাবেই 7 দিন কেটে গেল। ধীরে ধীরে তাদের খাবারও শেষ হয়ে গেছে। এখানে না আছে কোনো গাছপালা, আর না আছে বা কোনো প্রাণী, তাই এখন তাদের খাবার ব্যবস্থা করতেই হবে। পাথরের উপর জন্মানো শ্যাওলার খাওয়ার চেষ্টা করে তারা, কিন্তু তা এতটাই বিষাক্ত ছিল যে খাওয়া সম্ভব ছিল না। একদিন নন্দ বলে যে নিজেকে বাঁচাতে হলে তাদের ওই মৃতদেহগুলোর মাংস খেতে হবে। এই কথাতে আরো কয়েকজন একমত হয়, কিন্তু কেউ কেউ বলে এটি অপরাধ, আমরা এটি করতে পারবো না। কিন্তু দিন যাওয়ার সাথে সাথে তাদের খিদে আরো বাড়তে থাকে। তারা নিজেদের কাছে থাকা সিগারেট, তামাক, এমনকি জুতোর ফিতেও খেতে শুরু করে। 3 সপ্তাহ পার হওয়ার পর সবার সাহস ভেঙে যায়। নন্দর বোন, যার অবস্থা খারাপ ছিল, সেও মারা যায়। নন্দ এই দুর্ঘটনায় তার বাবা মা ও বোনকেও হারালো। এখন নিজেদের বাঁচার জন্য কিছু একটা করতে হবে, তাই তাদের সাথে থাকা মৃত সঙ্গীদের দেহ থেকেই খাদ্য সঞ্চয় করতে থাকে। কয়েকদিন পর বরফের নিচে চাপা পড়া একটি ব্যাগ পাওয়া যায়। তার ভেতরে একটি রেডিও ছিল। রেডিও অন করার পর দেখা যায় সিগন্যাল নেই। এরপর তারা একটি অ্যান্টেনা তৈরি করতে শুরু করে এবং সিগন্যাল পেতেও শুরু করে। রেডিওর খবরে তারা জানতে পারে যে সরকার তাদের খোঁজার জন্য 60 বারেরও বেশি উপত্যকার উপরে প্লেন পাঠিয়েছে, কিন্তু কেউই তাদের খুঁজে পায়নি। তাই সরকার এখন তাদের উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে, কারণ তাদের ধারণা এই প্লেনটি ক্র্যাশে কেউই বেঁচে নেই। এই খবরটি শোনার পর তারা আরো ভেঙে পড়ে, কারণ এখন যদি বাঁচতে হয় তাদের নিজেদেরই এখান থেকে বেরোতে হবে। তাদের খুঁজতে আর কেউ আসবে না। পাশাপাশি যে 5 জন মানুষ মাংস খাচ্ছিল না
না, জীবন বাঁচাতে তারাও এখন খেতে বাধ্য হয়। পরের দিন 3 জন লোক এখান থেকে বেরোনোর জন্য পাহাড়ের উপরের দিকে রওনা দেয়। চলতে চলতে রাত হয়ে যাওয়ার পর তারা এক জায়গায় থেমে যায়, কিন্তু ওপরে তুষার শীতল হাওয়ার জন্য তাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। পরের দিন সকালে তারা আবার নিচে ফিরে আসতে বাধ্য হয়। তারা বলে যে এখান থেকে বেরোনো এত সহজ নয়। তখন হঠাৎ বিশাল বরফ ধসে প্লেনের ভেতরটা বরফে ঢেকে যায়। অনেক মানুষ বরফের নিচে চাপা পড়ে যায়। তারা তাদের সাথীদেরকে উদ্ধার করে, কিন্তু এক মহিলার মৃত্যু হয়। তারা নিজেদেরকে সামলে নেওয়ার আগে অদ্ভুত সব শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে যে তুষার ঝড় তাদের কাছে পৌঁছে গেছে। এই ঝড় এতটাই ভয়াবহ ছিল যে এই ঝড়ে আরো কিছু মানুষ প্রাণ হারায়। এই দেখে নিয়মা নামে এক ছেলে তার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্লেনে জানলাতে জোরে জোরে আঘাত করতে থাকে। তাদের পুরো প্লেন এখন বরফে চাপা পড়ে গেছে। নিয়মার অনবরত চেষ্টার ফলে কাঁচের একটি টুকরো তার পায়ের ভেতরে ঢুকে যায়, কিন্তু সে সাহস হারায়নি। কয়েক ঘন্টা চেষ্টার পর সে বরফের ওপরে স্তরে পৌঁছতে সক্ষম হয় এবং যারা বেঁচে ছিল তারা সবাই বাইরে বেরিয়ে আসে। নিয়মা দেখে যে তার পায়ের ক্ষতটি ঠান্ডায় জমে গেছে এবং সে কোনো ব্যথা অনুভব করছে না। তারা সবাই মিলে প্লেনের চারপাশে বরফ সরানোর কাজ শুরু করে। তাদের এক সাথীর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। তারা তাদের সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। তার পকেটে একটি চিঠি ছিল যা সে তার মা বাবার জন্য লিখেছিল। তারা চিঠিটি নিজেদের কাছে রেখে দেয়। তারা জানে যে বাঁচতে হলে তাদের নিজেদেরকে এবার চেষ্টা করতে হবে। 36 দিন পর নিয়মা আর তার কয়েকজন সাথী মিলে আবারও পাহাড়ের উপরে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর নিয়মা আবার পড়ে যায়। তার পায়ের ক্ষত দেখে নিয়মাকে তার সাথীরা তাদের নিচে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিয়মা বলে যে তোমরা এগিয়ে যাও, আমি একা ফিরে যাব। সাথীরা এগিয়ে যায় এবং কয়েক ঘন্টা হাঁটার পর তারা প্লেনের পেছনে একটি খুঁটি পায়। সেটি দেখে খুব খুশি হয়। বাকি সাথীদেরকে সেখানে ডেকে নেওয়া হয়। তারা দেখে যে সেখানে অনেক পোশাক, খাবার এবং ব্যাটারি, মানে যেইগুলো তারা খোঁজ করছিল, কিন্তু রেডিওটি নষ্ট হয়ে যাওয়ায় সেটি চালানো সম্ভব হচ্ছিল না। নিয়মার অবস্থা এখন খুব খারাপ হয়ে যায় এবং সে খাবার খাওয়াও বন্ধ করে দেয় যাতে তার ভাগের খাবারটি নষ্ট না হয়। সেখানে তারা একটি বড় ওয়াটারপ্রুফ কাপড় পায় যা দিয়ে তারা স্লিপিং ব্যাগ তৈরি করে। সেই ছোট্ট রেডিওতে তারা শেষবারের মতন খবর পায় যে এয়ারফোর্স শেষবারের মতন তাদের উদ্ধারের জন্য একটি দল পাঠাচ্ছে। তারা সেখানে 58 দিন পার করে ফেলেছে। নিয়মাও তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল। মারা যাওয়ার আগে সে তার সাথীদের বলে যে আমি মারা গেলে আমাকে তোমাদের খাবার বানিয়ে নিও, এতে আমি অমর হয়ে থাকবো। আমাদের মধ্যে যদি একজনও বেঁচে ফিরে যায় তবে বাকিদের আত্মত্যাগ বৃথা যাবে না। এরপর নিয়মা মারা যায়। নিয়মার এই শেষ কথাগুলো সবাইকে সাহস যোগায়। এরপর দুজন লোক ঠিক করে তারা শেষবারের মতন পাহাড় টপকে বের হওয়ার চেষ্টা করবে। তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে দেখে যে চারিদিকে শুধু বরফের পাহাড় আর পাহাড়। বের হওয়ার কোনো পথ তাদের নজরে আসিল না। তাদের মনে হচ্ছিল ফিরে যাওয়া উচিত, কিন্তু তারা জানতেন ফিরে গেলেও মৃত্যু নিশ্চিত। তাই তারা আরো সামনের দিকে এগিয়ে চলে এবং কয়েকদিন পর তারা একটা নদী দেখতে পায়। তারা খুব খুশি হয়ে সেখান থেকে পেট ভরে জল পান করে। তখন এই নদীর ওপারে তারা ঘোড়ায় চড়া একজন মানুষকে দেখতে পায়। প্রথমে মনে হচ্ছিল এটি বুঝি তাদের মনের ভুল, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে এটিই বাস্তবতা। তারা চিৎকার করে সাহায্য চায়। লোকটি দূরে থাকায় তাদের কথা বুঝতে পারছিল না, তাই লোকটি একটি পাথরের গায়ে কাগজ আর পেন্সিল পেঁচিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। তারা তাদের পুরো কাহিনীটি লিখে সেটিকে ফেরত পাঠায়। সেই লোকটি চিঠিটি এয়ারফোর্সের কাছে পৌঁছে দেয় এবং তারা সাথে সাথেই সক্রিয় হয়ে ওঠে। লোকটি তাদেরকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তারা তৃপ্তি করে অনেক আনন্দে খাবার খায়। বরফে আটকে থাকা তাদের বাকি সাথীরাও রেডিওর মাধ্যমে জানতে পারে যে উদ্ধারকারী দল তাদের কাছে আসছে। তাড়াতাড়ি একটি হেলিকপ্টার এসে সেখানে পৌঁছায় এবং তাদেরকে শহরে নিয়ে যায়। সেখানে তাদের পরিবারের সদস্যরা অপেক্ষা করছিল। সবাই তাদেরকে এতদিন পর দেখে খুব আনন্দিত হয়। এরপর সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা চাইলেই বাড়ি যেতে পারতেন, কিন্তু তারা ঠিক করে শেষ রাত্রি তারা একে অপরের সঙ্গে আরো একবার কাটাবেন। আর এইভাবেই জীবনে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে 45 জনের মধ্যে 16 জন বেঁচে ফেরে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।